যে আদিবাসী বা কেউ কেউ ইংরেজিতে এটাকে বলেন ইন্ডিজেনাস পিপল, আর আমাদের ভারতের সংবিধান এটাকে অফিসিয়ালি এই অংশের জনগণ হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে শিডিউল ট্রাইব হিসাবে অফিসিয়ালি তাদেরকে পরিচিতি দিয়েছে। তারা কারা? যদি নৃতত্ত্ব অনুযায়ী বা নৃবিজ্ঞান সেই হিসাবে যদি দেখা যায়, এই পৃথিবীর সমস্ত অংশের মানুষ, যে গোলার্ধেরই হোক, তাদের গায়ের রং যাই হোক, ধর্ম, ভাষা, সংস্কৃতি যাই হোক, আজকের তার যে স্ট্যাটাস বা আজকের স্থিতি, এককালে সবাই ছিলেন ইন্ডিজেনাস, আদিবাসী। সেই ইন্ডিজেনাস পিপল বা আদিবাসীরা সভ্যতার এই বিভিন্ন সিঁড়ি বেয়ে বিগত কয়েক হাজার বছরে তারা যেখানে যেরকম সুযোগ পেয়েছে সেই সুযোগকে ব্যবহার করে বা সেই সুযোগ এটাকে আদায় করে কেউ উন্নত হয়েছে, তারা এখন তাদেরকে সেই স্তরে অর্থাৎ ইন্ডিজেনাস বা আদিবাসী হিসাবে দেখা হয় না। তাহলে কারা সে আদিবাসী? যাদের জীবন জীবিকা, লাইভলিহুড এখনো সেই প্রাইমারি স্টেজে, প্রাথমিক স্তরে। তো এই সভ্যতার এই বিবর্তনে যে দেখা যায় যে একটা সময়েতে মানুষ আগুন যখন আবিষ্কার করা শেখেনি, কাঁচা মাংস খেত, কাঁচা ঘাস বা কাঁচা ফল খেত, আগুন জ্বালাতে শিখল এবং সে থেকে যে চাষ করা, তার পোশাক পরিচ্ছদ, ভাষা, ধর্ম ইত্যাদি পরবর্তী সময় প্রবেশ করল। তাহলে এই পৃথিবীর যে কোনো রেস তারা একটা সময়তে ইন্ডিজেনাস বা আদিবাসী ছিলেন, কিন্তু তার মধ্যেও অনেকে এগিয়ে গেলেও একটা অংশ এখনো রয়ে গেছে, তাদের জীবন জীবিকা এখনো সেই ইন্ডিজেনাস ওয়েতে অর্থাৎ চাষাবাদের উপর নির্ভর, বহুলাংশে যে মাটিকে, জমিকে ভিত্তি করে তার জীবন জীবিকা। তাদের মধ্যে হয়তো বা একটা অংশ শিক্ষিত হয়ে চাকরি বাকরি করেন। এই ত্রিপুরাজ্যের মধ্যে যদি আমরা দেখি, এখানে যারা আমরা নিজেদেরকে ট্রাইবেল বা আদিবাসী বা ইন্ডিজিনাস পিপল হিসেবে দেখি, শিক্ষার আলো এসেছে, অনেকে চাকরি বাকরি করে অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু টোটাল যে জনসংখ্যা তার পার্সেন্টেজের যাদের এই বিবর্তন হয়েছে, এই সংখ্যাটা এখনো নগণ্য। আমাদের রাজ্যের বেশিরভাগ এই অংশের মানুষ, তাদের জীবন জীবিকা কৃষি নির্ভর, জুম নির্ভর। সেখানে রাবার চাষবাস ইত্যাদির মধ্য দিয়ে একটা অংশ হয়তো বা আরেকটু উন্নত হয়েছেন। তো এইভাবেই ইন্ডিজেনাস পিপল
বা আদিবাসী তার পরিচিতি বা তার সেভাবে এটাকে চিহ্নিত করা হয়। এখানে কমরেড নরেশ বলেছেন যে সারা পৃথিবীতে প্রায় ৪৫ থেকে ৪৭ কোটি আমাদের সমস্ত গোলার্ধে আছে, এমনকি খুদ মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আর সেই দেশগুলো তো একটা সময়তে ইন্ডিজিনাস পিপলদেরই ছিল, র্যাট ইন্ডিয়ানদের। তাদেরকে খুন করি, তাদেরকে জবাই করি, এই জায়গাতে ইউরোপ থেকে গিয়ে সাদা চামড়ার লোক আমেরিকা দখল করেছে, নিউজিল্যান্ড দখল করেছে, অস্ট্রেলিয়া দখল করেছে, তারাই সংখ্যাগরিষ্ঠ, তাদের হাতে এখন সবকিছু। তো এই যে ৪৫ থেকে ৪৭ কোটি এই মুহূর্তে আনুমানিকভাবে এই ইন্ডিজিনাস পিপল যে সংখ্যা, এটা পৃথিবীর বর্তমান জনসংখ্যার প্রায় ৫ থেকে ৬%। এবং এই যে ৫ থেকে ৬% মানুষ বা ৪৫ থেকে ৪৭ কোটি মানুষ যদি আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, ওদিকে আফ্রিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যে দেশেই হোক, যে ভূখণ্ডে হোক, দেখা যায় তাদের বসবাস কোথায়? প্রকৃতির কূলে। ত্রিপুরাজ্যের মধ্যেও কেন আমরা এখানকার আদিবাসীরা জাম্পুই পাহাড়ের উপরে, লংথরাই পাহাড়ের উপরে, সেখানে কেন আমরা স্বচ্ছন্দ? কেননা সেই জায়গাতে এই মাটিকে নির্ভর করে, প্রকৃতিকে নির্ভর করে আবহমান কাল থেকে সেখানে আমাদের জীবন, জীবিকা, সংস্কৃতি আবর্তিত হয়েছে। সেখান থেকে যারা উন্নত হচ্ছেন, আস্তে 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 তারাও বেরিয়ে আসছেন। তো এইভাবেই যে এই অংশের মানুষ একদিক থেকে হয়তোবা সভ্যতার এই বিচারে, সভ্যতার তার হিসাব নিকাশে হয়তো বলা হয় না, বলা হয়ে থাকে, ও এটা তো একেবারে দুর্গম, জঙ্গলের ভিতর, রাস্তা নেই, ঘাট নেই, এসব জায়গাতে বসবাস করে আছেন। অর্থাৎ সভ্যতার নিরিখে একেবারে এরা নিকৃষ্ট, এদের জীবনযাপন একেবারে মানে সাধারণ। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আরেক দিক দিয়ে যদি দেখা যায়, এমনকি আজকের পৃথিবীতেও, আজকের দিনেও আমাদের দেশের প্রায় ২০১১ যে সেন্সাস, সেই সেন্সাস অনুসারে ৮.৬% আদিবাসী, 11 জনসংখ্যার অনুপাতে যে সেই ৮.৬, সেই জনসংখ্যার অনুপাতে মোট আদিবাসী জনসংখ্যা প্রায় 11 কোটি। এখন 11-র পর আরও 14 বছর, 15 বছর পেরিয়ে যাচ্ছে, এই জনসংখ্যাটা নিশ্চয়ই এখন 14 থেকে 15 কোটি সেখানে হবে। যদি এই 14-15 কোটি মানুষ, এটা ত্রিপুরা হোক বা অরুণাচল প্রদেশ, মণিপুর, ওদিকে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, যে সমস্ত রাজ্যগুলোতে এই আদিবাসী সংখ্যাধিক্য, তো দেখা যাবে তাদের বসবাস কোথায়?
প্রকৃতির কোলে, পাহাড় বা এখনো সেই সমস্ত অঞ্চলগুলোতে, রাজ্যগুলোতে যেখানে জঙ্গল বেঁচে আছে, আর সেই ভূখণ্ডে তার নিচেই হলো আমাদের দেশের সবচেয়ে বেশি দামি সম্পদ, কয়লা খনি, লোহার খনি, স্বর্ণের খনি। সেখান থেকেই নদীর উৎপত্তি হয়। সেই নদীর জল সমতলে প্রবাহিত হওয়ার মধ্য দিয়ে নগর, সভ্যতা, কৃষি জমি, সেচ ইত্যাদি হয়। তার মানে যারা সে সমস্ত এলাকায় বসবাস করেন তাদের কত আয় হয়, সেই পরিবারগুলো এখনকার অর্থনৈতিক সমীক্ষার বিচারে হয়তোবা এই ট্রাইবেলদের, এই আদিবাসীদের বেশিরভাগই দরিদ্র সীমার নিচে, বেশিরভাগই গরিব। কিন্তু হাজার হাজার বছর ধরে যে ভূখণ্ডে আমাদের প্রাকৃতিক সম্পদের সবচেয়ে মূল্যবান ভাণ্ডার, সেই ভাণ্ডারগুলো এই অংশের মানুষের, তাদের সেগুলো হলো ন্যাচারাল হ্যাবিটাট। প্রাকৃতিকভাবে সেটাই তাদের বাসস্থান এবং তার মধ্যেই তারা বসবাস করতে অভ্যস্ত। একদিকে প্রকৃতি, সেই প্রকৃতির মধ্যে শুধু গাছপালা না, বন্য জীব জন্তু সব কিছুই একসাথে এটা জীবনের যে কি বলে কোলাহল, কিন্তু দেখা যায় এই প্রাকৃতিক, অফুরন্ত প্রাকৃতিক সম্পদের মধ্যে বসবাস করার পরও সবচেয়ে বেশি গরিব, সবচেয়ে বেশি অনাহারে মৃত্যু, সবচেয়ে বেশি নানা ধরনের বিপর্যয়ের মধ্যে কারা? এই অংশের মানুষ। এবং সেই হিসাবেই ইউনাইটেড নেশন যারা এই আজকের এই দিবসটিকে যারা ঘোষণা করেছে, 1982 ইংরাজির এই 9 আগস্ট দিনে জাতিসংঘের যে ওয়ার্কিং গ্রুপ, ইউনাইটেড নেশনও তৈরি হয়েছে আরো বহু বছর আগে। এই দেশ মানে পৃথিবীর মধ্যে সভ্যতার প্রথম দিন থেকেই তো, তখন তো সবাই ইন্ডিজিনাস পিপল ছিল, কিন্তু কোনোদিন এই ইউনাইটেড নেশনের কোনো এজেন্ডাতে, কোনো আলোচনাতে না আসলেও 1982 ইংরাজির 9 আগস্ট প্রথম আলোচনা হয় যে না, পৃথিবীতে এখনো যারা এইভাবে রয়ে গেছে, যাদেরকে ইন্ডিজিনাস বলা হয়, আদিবাসী বলা হয়, তাদের সম্পর্কে ভাবা দরকার। কিন্তু এই 82 ইংরাজিতে প্রথম এই এজেন্ডা আলোচনা হলেও এটার উপরে একটা সনদ, রেজুলেশন বা প্রস্তাব, এই প্রস্তাব তৈরি হতে আরো প্রায় 12 বছর লেগে যায়। 1994 ইংরাজি, কমরেড নরেশ সেখানে বলেছে এই সনদ দীর্ঘ 12 বছর আলোচনা করার পর ইউনাইটেড নেশনের সদস্য রাষ্ট্র বেশিরভাগই, আমাদের ভারত সহ, তারা সহমত পোষণ করেন যে না, আমাদের কিছু করা দরকার। তারা সে রেজুলেশনে সই করেন এবং এটা দেশের তার আইনসভাতে, অর্থাৎ পার্লামেন্টে, সংসদে, সেখানে সেই দেশের ব্যবস্থা অনুসারে সেখানকার এই সংখ্যালঘু বা পিছিয়ে পড়া
এই আদিবাসী অংশের মানুষের তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকেও কিভাবে অন্যান্য অংশের অগ্রসর অংশের মানুষের মতো সমান সুযোগ দেওয়া যায় সে ব্যবস্থা তৈরি হতে পারে। এটা পৃথিবীর কয়েকটা দেশ বাদে বেশিরভাগ দেশ এই রেজলিউশনে সাইন করেন। কিন্তু 82তে আলোচনা, 1994 ইংরেজিতে রেজলিউশন পাস এবং 1994-এর 9ই অগাস্ট থেকে ইন্ডিজেনাস পিপল ডে হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত হলেও 94-এর পর এখন 2025 সাল, আরও প্রায় 30-31 বছর পেরিয়ে গেছে। পৃথিবীর আদিবাসীদের অবস্থার কি কোনো সেরকম মৌলিক বা গুণগত সেরকম পরিবর্তন হয়েছে কি? না, এক কথায় বলা যেতে পারে এখনো হয়নি। এবং সর্বশেষ যে এই তাদের আর্থসামাজিক কাঠামোর যে মূল্যায়ন হয়েছে, এতে এখন বলা হচ্ছে যদিও পৃথিবীর মোট জনসংখ্যার 5% হলো আদিবাসীরা, কিন্তু পৃথিবীর মোট গরিবের দরিদ্রসীমার নিচে, আমাদের দেশে আমরা বলি বিলো দ্য পভার্টি লাইন, পিপিএল, পৃথিবীর মোট গরিবের 15% হলো আদিবাসীরা। তো গরিবেরও 5% হলে না, ঠিক আছে, অন্যরাও গরিব, আমরাও গরিব। তো মোট জনসংখ্যার 5% আদিবাসী, কিন্তু পৃথিবীর মোট গরিবের 15% আদিবাসী, অর্থাৎ 3 টাইমস অন্যান্য অংশের জনগণের চাইতে 3 গুণ বেশি। তাহলে কেন? অথচ যারা যারা এই আদিবাসীদের, ইন্ডিজিনাস পিপলদের জন্য এই সনদে যারা সই করেছেন, সে সমস্ত দেশে, প্রত্যেক দেশেরই কিছু একটা সংরক্ষণের ব্যবস্থা করেছে। যেমন আমাদের দেশে 1950 সাল থেকেই, ত্রিপুরা তখন অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু আসামকে লক্ষ্য করে 6 শিডিউল, আমাদের দেশের সংবিধান প্রথম যে রচনা হয় সে 1950-এই 6 শিডিউল তৈরি হয়েছিল। তারপর অনেক লড়াই সংগ্রাম করার পর আমাদের এই ত্রিপুরা যে 1979-তে প্রথম 7 শিডিউল, তারপর 1985-তে এসে 6 শিডিউল, যে আসামের জন্য চালু ছিল, যেটা আসাম ভাগ হয়ে মেঘালয় হয়েছে। মেঘালয়াতেও 3টি ষষ্ঠ তপশিল, পরবর্তী সময়তে মিজোরামে হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও এটা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হয়েছে। এবং সেই 6 শিডিউল বা এর আগে 5th শিডিউল, 7th শিডিউল, এগুলিও এই ইন্ডিজিনাস পিপলদের রক্ষার জন্য কিছু রক্ষা কবচ। এবং তার মূল হলো ল্যান্ড। কারণ আদিবাসী মানে হলো তার জীবিকা কৃষি নির্ভর, জমি নির্ভর, মাটি ছাড়া, এটা আফ্রিকা হোক বা আমাদের ভারত বা অন্য সেই জায়গাতে ইন্ডিজিনাস পিপলদের জন্য তার রক্ষা কবচ এর চেতে তাদের শিক্ষা দীক্ষা নানা পেশায় সেভাবে দক্ষ না হয়ে ওঠা অবধি, জমি যদি না থাকে সেই অংশের মানুষ সম্পূর্ণভাবে তার অস্তিত্বহীন হয়ে যাওয়ার মতো অবস্থা সেখানে হয়। কিন্তু এত বছর বাদেও, এত আইন হওয়ার পরও, পৃথিবীর বিভিন্ন দেশে আইনগুলো হয়েছে,
কিন্তু তারপরেও 15% টোটাল গরিবের, তার মধ্যে আদিবাসীরা। এবং শুধু তা না, শুধু জনসংখ্যার 5% আদিবাসী হিসাবে বললেই তার হিসাবটা সম্পূর্ণ হয় না। যে এই পৃথিবী, কমরেড নরেশ বলেছে, এখানে 5,000 ভাষা এবং তার সাথে উপভাষা যদি যুক্ত করা হয়, টোটাল 7,000 ভাষা এই আদিবাসীরা এখনো সেরকমভাবে লিখিত রূপ না থাকলেও, যেমন আমাদের দেশে রাজ্যে আমরা লিখি ঠিক, কিন্তু আমাদের ভারতের সংবিধান এখনো স্বীকৃতি দেয়নি। 8ম তফসিল লড়াই আমরা করছি। তো এরকম 7,000 ভাষা আছে এবং সমস্ত ভাষার মধ্যে নানা উপাদান আছে যা গোটা সভ্যতাকে সমৃদ্ধ করতে পারে, কিন্তু অবহেলায় এবং অনাদরে প্রায় প্রতিদিন 1-2টা করে এই ভাষাগুলো অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। তার সাথে 5,000 কালচার, 5,000 সংস্কৃতি। তাহলে ইন্ডিজিনাস পিপল মিনস, আদিবাসী মানে এটা শুধুমাত্র একটা 45-47 কোটি জনসংখ্যা না। এই জনসংখ্যা সমৃদ্ধ ভাষা, সমৃদ্ধ সংস্কৃতি এবং বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে ফাইনেস্ট মানুষ। অন্যদের তুলনায় মানসিকতায় যদি ঠিক সেরকমভাবে প্ররোচিত না হয়, ডাইভার্টেড না হয়, নানাভাবে প্রলুব্ধ না হয়, এই পৃথিবীর সবচেয়ে ফাইনেস্ট মানুষ তারা। কাজেই পৃথিবীর সভ্যতা অনুভব করেছে এটাকে রক্ষা করা দরকার। কিন্তু আমাদের দেশে আমরা যদি আমাদের স্বাধীনতার পর বিগত 77-78 বছরে যদি একটু, এত দীর্ঘ বললেন মানে বলার স্কোপ নাই, কিন্তু তবুও যদি আমরা সংক্ষেপে যদি আমরা কিছু আলোচনা করি, যে আদিবাসীদের রক্ষায় 5th শিডিউল হয়েছে, 6th শিডিউল তবু কোন জায়গাতে? আসাম, মেঘালয়া, মিজোরাম এবং ত্রিপুরা। এই আসাম, মেঘালয়া, মিজোরাম, ত্রিপুরা, এই 4টা রাজ্যের 10টা এডিসি। এই 10টা এডিসিতে কত সংখ্যক? মেঘালয়াতে সব মিলিয়ে হয়তো বা 20-22 লাখ, আসামে বিটিসি, কার্বি আংলং, এনসি হিল, এই 3টা মিলে হয়তো বা 30 থেকে 40 লাখ বা একটু বেশি হতে পারে। মিজোরামে মার, লাই, চাকমা, 3টা এডিসি, খুব বেশি হলে পরে 2 থেকে 2.5 লাখ হবে। আর ত্রিপুরার যে টিটি এডিসি, এখানে মিলিয়ে 13-14 লাখ। তো সব মিলিয়ে মাত্র এই বর্তমান প্রায় 15 কোটি এই দেশের আদিবাসীর মধ্যে মাত্র 60 লাখ হলো এই 6th শিডিউলের অধীনে সুরক্ষিত। কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা এডিসি গত 40 বছর ধরে দেখছি, আমরা কি বলতে পারছি আমাদের দেশের বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়, বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় এই 6th শিডিউল সেরকম সুরক্ষিত? এই 6th শিডিউল আমাদের সমস্ত অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, এটাকে মিট করতে পারছে? এটাকে যোগান দিতে পারছে না। সেই যোগান দিতে না পারার কারণেই কিছু হতাশা, নরেশ এখানে বলেছে, হতাশা তো আরো ধ্বংস করেছেও, লড়াই করতে হবে। কিন্তু
এই যে আকাঙ্ক্ষাকে মিট না করতে পারার কারণেই এই ত্রিপুরাজ্যে আবার এদেরকে ব্যবহার করার জন্য একদল লোক এটিপিএলও, টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, আর সর্বশেষ এখন ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইত্যাদি ইত্যাদি করে, এগুলি হতাশার কারণে। এই হতাশা সমাধান না, উল্টা আরো পেছন দিকে নিয়ে যাচ্ছে। তো এটা তাহলে আমাদের দেশের এই ব্যবস্থা আছে, কিন্তু সেই ব্যবস্থা সম্পূর্ণভাবে আমাদের যে প্রয়োজন এটাকে মেটাতে পারছে না। আর এই 60 লাখ যে জনসংখ্যার বাইরে প্রায় আরো 14.5 কোটি মানুষ, তারা কোথায় আছে? আমাদের দেশের সবচেয়ে বেশি আদিবাসী জনসংখ্যা বহুল রাজ্য হল মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে নরেন্দ্র মোদীর গুজরাট, তারপরে রাজস্থান, এরপরে আছে উড়িষ্যা, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, আসাম তো আছে। এসব রাজ্যগুলোর মধ্যে এমনকি সব ট্রাইবেল 5th শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত না, পেশা অ্যাক্টের মধ্যে অন্তর্ভুক্ত না। আর গত 2014 সাল থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রের যে বিজেপি সরকার, এই আদিবাসী অংশে মানুষদের মগজ ধুলাই করার জন্য, তার জন্য টাকার অভাব নাই। আমাদের এখানেও আস্তাবল মাঠে জনজাতি গৌরব দিবস, এই জনজাতি গৌরব দিবসে ওই হিন্দি মানে গানের শিল্পী, মানে গৌরব মানে হলো মঞ্চে নাচানাচি গৌরব, আর কিছু শহরের মিডল ক্লাস লোক এখানে সুগর মাংসের ভাঙ্গই খাও, এই খাও, বাস জনজাতি গৌরব। কিন্তু আসল জনজাতি এলাকাতে কি হবে তার কোনো চিন্তা ভাবনা নেই। এবং এখানে আমি কতগুলি পরিসংখ্যান বর্তমান ইয়েতে দিচ্ছি যে 2004 সালে বামপন্থীদের সহযোগিতায় যে ইউপিএ সরকার হয়েছিল, তখন যে কমন মিনিমাম প্রোগ্রাম সিএমপি, কমন মিনিমাম প্রোগ্রাম হওয়ার জন্য আমাদের দেশে সেই 5th শিডিউল 6th শিডিউল হওয়ার পর প্রথম যে আদিবাসীদের রক্ষার জন্য একটা আইন তৈরি হয়েছে। সেই আইনটা কি? ফরেস্ট রাইট অ্যাক্ট 2006। এই ফরেস্ট রাইট অ্যাক্ট এটাকে শুধু একটা ট্রাইবেলদের বন অধিকার পাওয়ার আইন হিসেবে দেখলে, শুধু সেই হিসেবে দেখলে ভুল হবে, তার বহু দিক আছে। সে দিকটা কি? যেমন ব্রিটিশরা যখন আমাদের দেশে ছিল তখনই ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927 সালে এই আইন তৈরি হয়েছিল, এখনো এটা বলবৎ আছে। ইন্ডিয়ান ফরেস্ট রাইট অ্যাক্ট, এই ফরেস্ট অ্যাক্ট, তার মূল স্পিরিটটা কি? দুর্ভাগ্য কি সৌভাগ্য, পাপ করেছি না পুণ্য করেছি আমি জানি না। আমিও এই দপ্তরের মন্ত্রী হয়ে এসেছি, এখানে নরেশও হয়েছে, প্রণবও হয়েছে ফরেস্ট মিনিস্টার। তো যদি দেখা যায় আমাদের সভ্যতার, না আমি পরে আসছি এটা, হ্যাঁ পরে আসছি এটাতে, যদি দেখা যায় যে ন্যাচারালি একটা ন্যাচারাল রাইট বলে একটা কথা আছে,
এই বনকে, সবুজকে যদি এখনো রক্ষা করে থাকে কেউ, এই যে প্রত্যেক বছর জুন জুলাই মাসে গোটা করে আমরাও করেছি বন উৎসব হয়, বন মহোৎসব, মুখ্যমন্ত্রী ভাষণ দে, মন্ত্রীরা ভাষণ দে, গান বাজনা হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই গাছ কয়টা বাঁচে? এবং এই বন মহোৎসবে প্রচুর টাকা খরচ হয়। আমি সেদিন দেখলাম অনিমেষ দেববর্মা বেহালাবাড়িতে করেছে, একেবারে কমলপুর থেকে মোহনপুর অব্দি কেবল তার ছবি, ফ্ল্যাক্স যে কটা লাগিয়েছে সে, তার লগে আবার ওই খোয়াই জেলার আরো কয়েকজন এমএলএ, কল্যাণী রায়, তারপরে কি জানি কি দাস চৌধুরী, পিনাকি, তাদের নাম, আবার কয়েকজন এডিসি মেম্বার টেম্বার, তাদের যে এদের ছবি টবি লাগানো হয়েছে, এখনো আছে। বিশাল খরচ হয়। কিন্তু আসলে এই যে গোটা করে এসব যে হয়, এইসব জায়গাতে কটা গাছ থাকে, থাকে না। কিন্তু এইভাবে খরচ না হলেও গাছ কোথায় আছে? বড়মোড়া, 18 মোড়া, লংথরাই, গোবিন্দবাড়ি, এইসব জায়গাতে, যে জায়গাতে ইন্ডিজিনাস পিপলরা আছে, তার জন্য কোনো উৎসব হয় না, তার জন্য খরচ হয় না। তারা কিন্তু যুগ যুগ ধরে নিজেরাও জুম করে, কিন্তু সেই জুমটা এমনভাবেই করে, সেই জুম করার পর বন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় না, সেখানে বন আবার ফিরে আসে, বন্য জন্তু পশু পাখি আবার ফিরে আসে। কিন্তু যারা এই তথাকথিত সভ্য লোকরা বন নিয়ে কবিতা লেখে, গান লিখে, নাটক করে, লক্ষ কোটি টাকা খরচ করে, এই জায়গাতে আস্তে আস্তে সে বন দখল হয়ে এখানে নগর হয়ে যায়, দালান উঠে, বাড়ি উঠে। তাহলে বনের, প্রকৃতির ন্যাচারাল রাইট, বনের নৈতিক মালিকানা কার? সেই আদিবাসী অংশের মানুষ, তার হাতে পর্চা থাকুক বা না থাকুক, খতিয়ান থাকুক বা না থাকুক, কাগজ থাকুক বা না থাকুক, কিন্তু প্রাকৃতিকভাবে এই সারা পৃথিবীতে ইন্ডিজিনাস পিপল, আদিবাসী, এরাই হলো ন্যাচারাল মালিক। কিন্তু এটা হলে তো হবে না, রাষ্ট্র মানবে না। এই জন্য ফরেস্ট রাইট অ্যাক্ট তৈরি হয়েছে 2005 সালে, 6 সালে। এখন অবধি সর্বশেষ আমাদের দেশে 49 লক্ষ দরখাস্ত জমা হয়েছে, 6 সাল থেকে 25 সাল। কিন্তু পাট্টা দিয়েছে মাত্র 23,80,000 পরিবারকে, অর্থাৎ 51%, 49 লাখ যে দরখাস্ত, তার 51% রিজেক্টেড। কিন্তু যারা বনে বসবাস করে, সংখ্যাটা শুধু এই 49 লাখ না, এই সংখ্যাটা আরো বেশি। কোন রাজ্যগুলি? যেখানে বিজেপি বা অন্যান্য বুর্জোয়া দল শাসন করে। কারণ সেখানে ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যেরকম ভাবে আমরা সব কটা বিএসসি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে আমরা দিয়েছি না দরখাস্ত করো, এবং 1,25,000-এর বেশি পরিবারকে আমরা 1,30,000 হেক্টর কানিতে হিসাব করলে 12 লক্ষ কানি ফরেস্ট ল্যান্ড আমরা এদের হাতে পাট্টা তুলে দিয়েছি। শুধু পাট্টা দেওয়া না, এই জায়গায় রাবার বাগান ইত্যাদি হয়েছে। সেই রাবার বাগান না হলে পরে গত 7.5 বছরে
এই রাজ্যের মধ্যে যে ধরনের শোষণ চলছে, আমাদের ট্রাইবেলদের অনাহারে মৃত্যু ওই 88 থেকে 92 যা হয়েছিল এর থেকে সেখানে বেশি হতো। কিন্তু বন্ধুগণ, এখন নতুন কায়দায় এই আক্রমণ শুরু হয়েছে। সে কায়দাটা কি? প্রকৃতি সম্পর্কে একেবারে গ্রিন ট্রাইব্যুনাল ইত্যাদি ইত্যাদি খুব ভালো ভালো কথা বলা হচ্ছে, কিন্তু গত এই 2014 সাল থেকে সর্বশেষ প্রকৃতি রক্ষা করতে হবে, টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ, জীবজন্তু রক্ষা করতে হবে। হ্যাঁ, ঠিক, কোনো দ্বিমত নাই। কিন্তু যে সমস্ত বনভূমি বেদখল হয়ে বড় বড় পুঁজিপতি জমিদার বা কয়লা উত্তোলন করতে গিয়ে, অন্যান্য খনি উত্তোলন করতে গিয়ে এগুলো ধ্বংস হয়েছে, ওইসব জায়গাগুলো থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হয়েছে। এই জায়গাগুলো আবার পুনরায় সেখানে জঙ্গল সৃষ্টি করে, ওইসব জায়গাতে যদি এই স্যাংচুয়ারিগুলো করা হতো, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, টাইগার রিজার্ভ, কনজারভেশন রিজার্ভ, আমাদের কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু কোথায় হচ্ছে? ভারতবর্ষের যে সমস্ত এলাকাগুলোতে এই ট্রাইবেলরা বসবাস করছেন, সেখানে রাস্তা নাই, ঘাট নাই, বিদ্যুৎ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই, এবং সেখানে শুধু ট্রাইবেলদের বসবাস না, নিজেদের মতো করে সেখানে বন্য পশু পাখিও আছে। এই জায়গাগুলি দখল করে এখন নতুন নতুন জায়গাতে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, কনজারভেশন রিজার্ভ, টাইগার রিজার্ভ, যেমন 2014 সালে ন্যাশনাল পার্ক ছিল 88টা, এখন এটা 106টা হয়েছে। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ছিল 525টা, এখন 573টা। কনজারভেশন রিজার্ভ ছিল 43টা, এখন 220টা। টাইগার রিজার্ভ ছিল 47টা, এখন এটা 58টা। আর এভাবে হাজার হাজার, শুধু ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে 4927.28 বর্গ কিলোমিটার, মানে ত্রিপুরাজ্যের প্রায় অর্ধেক জায়গা। মানে ওই সব জায়গা থেকে ট্রাইবেলরারে জোরপূর্বক উচ্ছেদ করে দাও। ঠিক তেমনি কনজারভেশন রিজার্ভ 1,500 হেক্টর, এই 1,500 স্কোয়ার কিলোমিটার। এইভাবে টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ, ক্যাজুয়ালিটি কে হচ্ছে? ট্রাইবেলরা। এখন এই সরকার ট্রাইবেলদের উন্নয়নের নামে, আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও তার ছিটেফোঁটা আসে, দেখবেন অনেকে নাম শুনবেন যারা বিশেষ করে অফিস কাছারিতে কাজ করেন। এখন কিছু প্রোগ্রাম তারা করেছে, ধরতি আবা জন ভাগিদারি অভিযান। কি সুন্দর, ধরতি আবা জন ভাগিদারি, অর্থাৎ এই ধরনীর অধিকার ট্রাইবেলদের দিতে হবে। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, সংক্ষেপে বলছে দাসগুয়া, DGUA। আর প্রাইমিটিভ, আদিম, আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে একটা গোষ্ঠী রিয়াংদেরকে বলা হয়, সেখানে PM জন্মন নামে প্রাইম মিনিস্টার জন্ম নিয়ে, তারপর প্রতি বছর স্টেট লেভেলে, জেলা লেভেলে উৎসব করার জন্য জনজাতি গৌরব দিবসের জন্য বরাদ্দ আছে। কিন্তু দুর্ভাগ্য হলো এই স্কিমগুলোতে যান আপনি, হ্যাঁ এখানে কিছু টাকা আছে, কিছু ঘর বানানোর জন্য, কিছু স্কুল করার জন্য, রাস্তা করার জন্য, কিন্তু কোথাও কোন স্কিমে ল্যান্ড রাইট,
জমি অধিকার দেওয়ার জন্য একটা লাইন নাই। এই যে ব্রু ডিসপ্লেস পিপল, রিয়াং, মিজোরাম থেকে যারা বিতাড়িত হয়ে এসছেন, ঠিক আছে, তারা ত্রিপুরাজ্যের মধ্যে তাদেরকে সেটেল করার জন্য উদ্যোগ নিয়েছেন, ভালো। কিন্তু এটা সেটেলমেন্ট না পার্মানেন্ট কোয়ারেলের ব্যবস্থা করেছে। ক্রমশ দিন যত যাচ্ছে আমরা লক্ষ্য করছি, প্রায় 50,000 মাথা গোনা পরিবার হিসাবে, প্রায় 50,000 হলে পরে প্রায় 10 থেকে 11,000 ফ্যামিলির মধ্যে অল টুগেদার ত্রিপুরার যে বিভিন্ন জায়গাতে ভাগ করে দেওয়া হয়েছে। এরা সবাই ইন্ডিজিনাস পিপল। যে কথাটা বললাম, ইন্ডিজিনাস পিপল উইদাউট ল্যান্ড, জমি ছাড়া আদিবাসীরা বাঁচতে পারে না। তাদের ঘরের ছেলেমেয়েরা কজনই বা ব্যবসা বাণিজ্য করতে পারে, বা কজনই বা লেখাপড়া করে চাকরি বাকরির সুযোগ হয়েছে। জমি দরকার। কিন্তু এই যে ব্রু ডিসপ্লেস পিপল, এদেরকে শুধু বাড়িটা বানানোর ছাড়া আর কোনো জমি নাই। এমনকি কারো কারো ল্যাট্রিন বানানোর জন্য জায়গা নাই। এতে কি হচ্ছে, এই 2 বছর আগে দামছড়াতে, সেখানে এই চড়াই মানে হালামদের একটা গোষ্ঠী আর কি, চড়াইরা খুব সুন্দর বাগান করেছে, সুপারি বাগান, আরো নানা ধরনের বাগান। ওই জায়গাতে একটা এই ব্রুদের একটা সেটেলমেন্ট, স্বাভাবিক সংখ্যা বেশি, তারা ব্রুরা, চড়াই কম, জমি নিয়ে সংঘর্ষ হলো, বাগানকে বাগান, এই চড়াইদের বাগান এই সেটেলমেন্টে তারা ধ্বংস করে দিল। 2 সম্প্রদায়ের মধ্যে বিশাল হলো। এবং আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এরকম সংঘর্ষ হওয়ার জন্য আগামী দিন এই গন্ডাছড়া, ওদিকে শান্তির বাজার, এদিকে এই নাইলাভাবাড়ির পাশে আম্বার সাথে, শুধু অন্য সম্প্রদায় না, এমনকি রিয়াং সম্প্রদায়ের মধ্যে জমিকে ছাড়বে। তাহলে প্রয়োজন কি ছিল? সেটেলমেন্টটা হওয়া উচিত ছিল জমি দেখে। ঠিক আছে, ত্রিপুরাজ্যের মধ্যে 12 লক্ষ কানি জায়গা ফরেস্ট ল্যান্ড গেছে, কিন্তু ত্রিপুরাজ্যের মোট আয়তনের 60% হলো ফরেস্ট ল্যান্ড। আরো কিছু ফরেস্ট ল্যান্ড এদের জন্য দিলে ভালো হতো। এই লোকগুলো জুমটুম করে বাগান টাগান করে খেতে পারত, এটা করেনি। এটাই আরএসএস বিজেপির পলিটিক্স, ডিভাইড এন্ড রুল। অর্থাৎ এরা যদি সমস্ত ধরনের সমাধান হয়ে যায়, জমি জমা, বাড়ি ঘর, শিক্ষা দীক্ষা, তাহলে তো আর আমার কথা মনে রাখবে না। সংঘর্ষ হলে না সে আমার কাছে আসবে, হাত পাতবে, আর আমি হের পকেটে 10 টাকা, তার পকেটে 20 টাকা, তাকে কিছু বোতল দিয়ে বাস মাঝে মধ্যে দিল্লি টিল্লি নিয়ে গিয়ে দিল্লি জানা হোগা, এই হচ্ছে। তো আজকে আমরা এই দিবস উদযাপন করছি, এটা নিছক একটা তারিখে একটা রেজলিউশন পাস হয়েছে, বা অন্য সময়েতে আমরা আরো মানে গান বাজনা আনন্দ ইত্যাদি করে আমরা করি। হ্যাঁ, অবশ্যই তো থাকবেই আমাদের সংস্কৃতিকে বাঁচানোর জন্য, ভাষাকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের কাছে এই দিবস উদযাপনটা শুধু একটা আনুষ্ঠানিক না, শুধু একটা
যে কি বলে উদযাপন না, আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে সচেতন করার একটা অঙ্গ হিসাবেই আমরা দিবসটাকে উদযাপন করি। এই জায়গায় আজকে ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরাজ্যের ট্রাইবেল অংশের জনগণকে আজকে তারাও করে এই জনজাতি উৎসব বা ইন্ডিজেনাস ডে, এটা বিজেপিও করে, জনজাতি মোর্চা। আজকে তো জনজাতি মোর্চার আগরতলা শহরে নাকি ফ্লাড করার কথা ছিল, আমি জানি না বৃষ্টি হলো না কেন। হ্যাঁ, সেটাই, আজকে তো ফ্লাড হওয়ার কথা ছিল, আজকে তো বৃষ্টি হইল না। ওইখানে খুমুলুঙেও করে, মথাও করে, হ্যাঁ যাই হোক ওরাও করে, কিন্তু ওরা করা আর আমাদের করার মধ্যে এক না। আমরা শুধু একটা করার জন্যই কিছু কিছু খাওয়া দাওয়া এই জন্য আমরা করি না। আমাদের লড়াই এই অধিকার প্রতিষ্ঠিত করতে গেলে পরে জনগণকে সেই লক্ষ্যে, সেই মতাদর্শে, সেই ভাবনায় আমাদেরকে, আমাদের সংগঠনকে, আমাদের চেতনাকে সমৃদ্ধ করতে হবে, যেটা এই ইন্ডিজেনাস পিপল ডে হওয়ার বহু বছর আগে থেকেই আমাদের পূর্বপুরুষরা কমরেড দশরথ দেব, হেমন্ত দেববর্মারা সেই 1945-এর 11ই পৌষ তারিখে জনশিক্ষা আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে শিক্ষার অধিকার এবং জমির অধিকার এটা দিতে না পারলে পরে আপনি একটা বড়, ওই মহারাজারাও শেষ পর্যন্ত করেছিলেন জনশিক্ষা আন্দোলনকে ম্লান করার জন্য হসম পূজন যে করে এখনো প্রদ্যোৎ মাণিক্য কিশোর নাকি এখন করে, এটা কিন্তু 1945-এর আগে ছিল না, খোঁজ নিয়ে রাখবেন। বীর বিক্রম মাণিক্য বাহাদুর এই হসম পূজনটা শুরু করে হলো 1945-এ, যখন দশরথ দেব, হেমন্ত দেববর্মারা যখন এই জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে একটা আলোড়ন তৈরি করলো, কাজেই তাদেরকে ডাইভার্ট করার জন্য হসম পূজন দশমীর দিন রাজনৈতিক উদ্দেশ্যে, আসল ট্রাইবেলদের উন্নতির জন্য না। কাজেই পৃথিবী অনেক পরে ইউনাইটেড নেশন ভেবেছে 1982-তে, তারও অনেক পরে 1994 ইংরেজিতে ইউনাইটেড নেশন রেজুলেশন পাস করেছে, কিন্তু গণমুক্তি পরিষদ 1945 থেকেই এই প্রয়োজনীয়তা অনুভব করেছে এবং তখন থেকেই যে শিক্ষার আলো, চেতনার আলোর মধ্য দিয়ে এবং জনজাতি হোক বা যে হোক, আদিবাসী হোক, যে নামেই আমরা বলি না কেন, তাদের অধিকার রক্ষা করতে গেলে পরে গণতান্ত্রিক শক্তিকে মজবুত না করতে পারলে কখনো হয় না। প্রমাণ ত্রিপুরাজ্যের 13 লক্ষ মাত্র আদিবাসী লড়াই করে তৎকালীন আমাদের দেশের যে বুর্জুয়া শাসক দল, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তার হাত থেকে এই ষষ্ঠ তপশিল আদায় করে। সেই গণমুক্তি পরিষদ লড়াই এবং কমিউনিস্ট পার্টি ত্রিপুরা বিধানসভাতে 60 জন সদস্যের মধ্যে 1979 ইংরেজিতে 47 জন নন ককবরকবাসী, 13 জন মাত্র ককবরকবাসী। আমি বিজয় আঙ্কলকেও ধরলাম ককবরকবাসী হিসাবে, না বিজয় আঙ্কল বোধহয় এমএলএ ছিল না তখন। হ্যাঁ ঠিক আছে, কমিউনিস্টদের সরকার না হতো, বামফ্রন্ট সরকার না হতো, ইভেন আজকে যারা তথাকথিত এই ত্রিপুরাসা সরকার যদি হতো, কি বলতো, আরে না আমরা মাত্র 13, তারা হইল 47, বরকচন্দ্র নাই দিবা, তারা দিবনি আমরা রে,
এইভাবে বুঝাইতেন। বাট ইট হ্যাজ বিন মেড পসিবল। কেন? এটাই কমিউনিজম, এটাই বামপন্থা। তো সেই কারণেই যে নরেশ এই কথাটা প্রায় সময় সে বলে খুব সুন্দরভাবে, যে ওই মোদির রাজ্যে 1 কোটি ট্রাইবেল, এরা, আমরা তো ষষ্ঠ তপশিলের উন্নত আরো 125তম সংবিধান সংশোধন বিল আমরা চাই, আরো উন্নত এডিসি চাই, আর এরা এখনো ষষ্ঠ তপশিলই পায় নাই। মধ্যপ্রদেশে 1,62,00,000 ট্রাইবেল, তাদের এখানে এখনো ষষ্ঠ তপশিল উচ্চারণই হয় নাই। কিন্তু ত্রিপুরাজ্য 44 লক্ষ জনসংখ্যা এখন, তখন আরো কম ছিল, 12 লক্ষ মাত্র ট্রাইবেল ছিল। এই রাজ্যের মধ্যে ষষ্ঠ তপশিল শুধু দাবি উঠা না, আদায়ও করেছে। এবং এটা যদি আরেক দিক থেকে দেখা হয়, ত্রিপুরাজ্যের মোট আয়তনের 10,449 বর্গ কিলোমিটার যে আয়তন, সে আয়তনের 65% হলো এডিসি এলাকার মধ্যে। এটা চারটিখানি কথা না। জনসংখ্যার 1/3 মানুষ, কিন্তু জমির 2/3 এই এডিসির অধীন। এটা কত যুগান্তকারী হতে পারে বামপন্থীরা ছাড়া, বামপন্থা ছাড়া এটা হয় না। কাজে সেই জায়গায় এই আদিবাসী দিবস আজকে সাময়িকের জন্য সারা দেশের সাথে ত্রিপুরাজ্য আরএসএস বিজেপির এই রাজনৈতিক কবলে আমরা, কিন্তু এটা সাময়িক। তাদের পতন শুরু হয়েছে, কিন্তু সেই পতন আপনা আপনি ভেঙে পড়বে না। আমাদের লড়াইকে শানিত করে উভয় অংশে জনগণের মধ্যে, কি সংখ্যাগুরু কি সংখ্যালঘু, একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। একটু সাহস ভরে ঐক্যবদ্ধভাবে এই বর্তমান অবস্থা থেকে উত্তরণের, এখান থেকে বেরিয়ে আসার লড়াই করতে হবে। আজকে এই 2025 সালের ওয়ার্ল্ড ইন্ডিজেনাস ডেতে, আদিবাসী অধিকার দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার। এই কথাগুলো বলে আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। এবং আমি একটু সভাপতির কাছে পারমিশনও চাইছি, আমি একটু দক্ষিণে যাব, একটু প্রোগ্রাম আছে, এই জন্য আমাকেও যেন যাওয়ার জন্য একটু অনুমতি দেন।